হ্যাঁ, ৩৫ আন্দোলনকারীরা অনেকভাবে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এবং তারা অন্যান্য আন্দোলনকারীর মতো সচিবালয় ঘেরাও করেনি। এই সচিবালয় ঘেরা না করা তাদেরকে অপরাধ আমি জিজ্ঞাসা করছি। এই সময়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করার মতো অযৌক্তিক সিদ্ধান্তও আন্দোলনকারীরা নিতে বাধ্য করছে। এই শক্তি কি ৩৫ আন্দোলনকারীদের নাই? আমি জিজ্ঞাসা করছি। তারা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছে যে আমাদের দাবিগুলো শোনেন। তারা আপনাদের সচিবালয় পর্যন্ত যাচ্ছে না। আপনারা এইটাকে দুর্বলতা মনে করেন না। এখন আন্দোলন করলে বলবে যে ৩৫ আন্দোলনকারীদের উপরে ছাত্রলীগ ভর করছে। কিন্তু বাস্তবতা হলো, আমি আমার বুদ্ধির বয়সে প্রায় 1 যুগ ধরে দেখছি এই আন্দোলন চলছে, 1 যুগ ধরে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে চলছে এই আন্দোলন 1 যুগ ধরে। শেখ হাসিনা মেনে নেয় না এই আন্দোলন। পুরা সংসদে সবাই ৩৫-এর পক্ষে রায় দিয়েছিল, শুধুমাত্র শেখ হাসিনা বলছিল ৩৫ দেয়া হবে না, তাই সবাই আবার না বলে দিছে। এই পরিস্থিতিতে ৩৫ আন্দোলনকারীরা এখনও দাবি আদায়ের জন্য আছে সর্বোচ্চ শান্তিপূর্ণ উপায়ে। এবং এই পর্যন্ত বিভিন্ন আন্দোলনে অনেকে জেলে গেছে। আমি আপনাদেরকে নিশ্চিত করছি দায়িত্ব নিয়ে যে ৩৫ আন্দোলনকারীরা যতবার জেলে গেছে অন্য কোনো আন্দোলনের কোনো নেতাকর্মী এতবার জেলে যায়নি। ৩৫ আন্দোলনকারীরা যত মার খাইছে অন্য কোনো আন্দোলনে এতটা মার খায়নি। শুধুমাত্র ২৪-এর যে গণ অভ্যুত্থান হলো সেটি আলাদা। এই গণ অভ্যুত্থানে ৩৫ আন্দোলনকারীরাও ছিল। ছবি দেখায় দেখায় আমরা দেব। সুতরাং ইচ্ছা করলে এই আন্দোলনে ছাত্রলীগ ভর করছে এরকম দেখানোর সুযোগ কম। আমরা এই আন্দোলনের পক্ষ থেকে কিছু যৌক্তিক দাবি তুলে ধরতে চাই। আমরা জানি এই সময়টাতে এই আন্দোলনের পরে আমাদের ছাত্র ভাইরা রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন জায়গায় লবিং বলেন, বিভিন্ন জায়গায় নেগোসিয়েশন বলেন, অথবা কোথায় কে বদলি হবে, কাকে পদত্যাগ করাতে হবে, এইসব সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের সেই সব অল্প বয়সী ছাত্ররা তারা এই ৩৫ আন্দোলনের গুরুত্ব বুঝবেন না, কারণ আমাদেরও যখন বয়স অল্প ছিল আমরাও ৩৫ আন্দোলনের গুরুত্ব বুঝি নাই। যখন আমাদের বয়স শেষ হয়ে গেছে তখন আমরা বুঝতে পেরেছি। সেই প্রেক্ষিতে আমরা বলবো, আপনি বোঝেন না বা আপনার বোঝার মতো পরিস্থিতি তৈরি হয়নি তাই এই আন্দোলন যৌক্তিক না, এরকম কথা বলবেন না। এরকম কথা কেন বলবেন না? এখনও ২৮ লক্ষ শিক্ষিত যুবক বেকার অবস্থায় আছে। তো এদের ক্ষুধা লাগে না? তাদের চিকিৎসার প্রয়োজন হয় না? তাদের বাবা মা আছে না, বাবা মায়ের জন্য ওষুধ কিনতে হয় না? তাদের বিয়ে করার প্রয়োজন নাই? তাহলে ৩০-এর পরে কর্মে ঢোকা যাবে না, এটা তো একটা সন্ত্রাসীমূলক কথাবার্তা যে এরপরে আর ঢুকতে দেব না। এটা একটা প্রহসন নয় যে ৩০-এর পরে কাউকে চাকরিতে ঢুকতে দেব না। এটা কি শুধু সরকারি চাকরিতে হচ্ছে? এটা বেসরকারি চাকরিতেও হচ্ছে। সরকারি চাকরি দেখা দেখি বেসরকারি চাকরিগুলো একই সুরে সুর মিলাচ্ছে যে আমরাও ৩০-এর পর চাকরি দেব না। তাহলে এর পরবর্তী জনগোষ্ঠীর উপায় কি? এর পরবর্তী জনগোষ্ঠীকে কি করতে বলছেন? উদ্যোক্তা হতে বলছেন? আপনারা তো সব টাকা এস আলমকে দিয়ে রাখছেন, সব টাকা বেক্সিমকো গ্রুপকে দিয়ে রাখছেন, তাই না? কখনো একটা প্রকল্প হাতে নিছেন যে এই ১০,০০০ কোটি টাকা শুধুমাত্র ১ লক্ষ যুবককে ১ লাখ টাকা করে দেওয়া হবে? আপনারা উদ্যোগ নেননি, তাহলে আমরা উদ্যোক্তা হব কিভাবে? যেই বেকার যুবক ঢাকায় এসে পরীক্ষা দিতে পারে না তাকে আপনি বলছেন আপনি উদ্যোক্তা হন, কিভাবে উদ্যোক্তা হবে? আমরা উদ্যোক্তা হতেই চাই, কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হয় নাই। আজকে ৩৫ আন্দোলনের যৌক্তিকতা কয়েকটা পয়েন্ট আমরা তুলে ধরব। দেখেন আপনাদের কাছে এগুলো যৌক্তিক মনে হয় কিনা। যে করোনা সংকট গেল, এই করোনা সংকটে ২ থেকে ৩ বছর নিয়োগ প্রক্রিয়া থামায় রাখা হয়েছিল। হ্যাঁ, শেখ হাসিনা বলছিল ক্ষতিপূরণ দেবে, সেই ক্ষতিপূরণ দিছে? তারপরে ২ থেকে ৩ বছর শিক্ষা প্রক্রিয়া বিলম্বিত হয়েছে, ধরলাম কিছু মানুষের ক্ষতিপূরণ দিছে। যারা ২০২৩-এ আইসা অনার্স করছে তারা তো আগে ২ বছর গ্যাপ দিয়ে আসছে ওই জায়গায় করোনা সংকটের সময়, তাদের ক্ষতিপূরণটা কে দেবে? একটা একটা করে বোঝাতে চাই আমরা। এরপরে এই যে শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় থাকলো, গণভবন যখন লুটপাট হলো বা দখল করলো জনগণ, সেই সময় আমরা পাইলাম কি? যে অসংখ্য ডিও লেটার। সেই ডিও লেটার কিসের? যে শেখ হাসিনা অবৈধভাবে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়োগ দিছে তার সুপারিশপত্র। তার মানে কি? এই লক্ষ লক্ষ যুবক
মেধাবী যুবকরা বঞ্চিত হয়েছে এই ডিও লেটারের কারণে, তাহলে এই যে যারা বঞ্চিত হলো তাদের ক্ষতিপূরণ কে দিবে? শেখ হাসিনা তার অনুসারীদেরকে 16 বছর ধরে সুবিধা দিছে, তাহলে যারা 16 বছর ধরে বঞ্চিত হয়েছে তাদের সুবিধাটা কে দিবে? তাদের সুবিধাটা শেখ হাসিনার পতনের পরে যে সরকার ক্ষমতায় আসছে তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না? শুধু তাই, এই মুহূর্তে যে যারা যারা বিরোধী দলে ছিল শেখ হাসিনার সময়ে, ছাত্র শিবির, ছাত্র দল, ইসলামী আন্দোলন সহ আরও ছাত্র অধিকার পরিষদের অনেক নেতাকর্মীরা, আমরা 18 সালে যখন আন্দোলন করলাম, আমার 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 নিজের এসআই পরীক্ষার পরে 3 বার ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন হয় একবার, আমার ভেরিফিকেশন হচ্ছে 3 বার ভেরিফিকেশন হওয়ার পরে আমার চাকরি না হয়ে গেছে। আমার বাসায় ভেরিফিকেশন করতে যায় মাদক ব্যবসায়ীকে সাথে করে নিয়ে পুলিশ যায়। তো এই 16 বছরে কি নিপীড়ন চলছে আমরা জানি না? তাহলে যারা যারা সরকারের অনুকূলে লোক ছিল না তারা যে বঞ্চিত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ প্রয়োজন আছে না? আমরা অনেকগুলো বিষয় বিবেচনা করার অনুরোধ করছি। এটা শুধু যে আমাদের দেশে এই আবেদনের বয়সসীমা 30, এই মানে 30-এ, এটাই তো, পাশের আর কোন দেশে 30 আছে আমাকে দেখান, কোন দেশে? আমি আপনাদেরকে বলছি চাকরির আবেদনের বয়স যে 30 হবে, এই 30 মানদণ্ড নির্ণয় করলো কে? কি কি যুক্তিতে 30 মানদণ্ড নির্ণয় করলো? এর আগে এটা 27 কি 28 ছিল, তখন কি কি যুক্তিতে 27 বা 28 ছিল? কোনো সচিব আমলার মাথায় আসছে 27 হওয়া উচিত, তাই 27 দিয়েছেন। কোনো আমলার মাথায় আসছে 2 বছর বাড়ানো উচিত, তাই 2 বছর বাড়িয়েছেন। কি কি যুক্তিতে একটা সক্ষম যুবককে আপনি নিষিদ্ধ করে দিচ্ছেন? কি কি যুক্তিতে আমার সার্টিফিকেটকে আপনি না করে দিলেন যে আমার আর সার্টিফিকেটের প্রয়োজন নাই? হ্যাঁ, 30-এর পরে আমি সার্টিফিকেট খুঁজিও নাই, মনে হয় এটা সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস। তাহলে আমার শিক্ষা, আমার 25-26 বছর ধরে আমি শিখলাম, জ্ঞান অর্জন করলাম, সেগুলো সব বাতিল হয়ে গেল। আপনি আমাকে দেখান ইউরোপ, আমেরিকা, কল্যাণ রাষ্ট্রসমূহ কোন দেশে এইরকম বাধাবাধ্যকতা আছে যে 30 বছরের পরে একটা মানুষ কর্মে ঢুকতে পারবে না? আমার পাশের দেশ, সেখানে কেন 35? বলেন, এশিয়ার কোন কোন দেশে 30 আছে আপনি দেখান। 30 যুক্তিটা কার মাথায় আসলো? আমাদের ছাত্র ভাইরা যারা রানিং, তারা তো ভাবেই, আমরাও ভাবতাম যে লেখাপড়া শেষ করলেই আমি কনফার্ম জজ হয়ে গেছি, ব্যারিস্টার হয়ে গেছি। আরে আমার জন্য ম্যাজিস্ট্রেটের চেয়ার বসা আছে, আমি ইউএনও হয়ে গেছি। তারপরে যখন পরীক্ষা দেওয়া শুরু করলাম 16 সালে, 16 থেকে 17 থেকে 18, 12টা সরকারি চাকরি ভাইবা দিয়েছি আমরা। হয় না। কেন হয় না? কারণ এখানে পর্যাপ্ত পদ সৃষ্টি করতে পারছে না রাষ্ট্র আমার কর্মসংস্থান দিতে পারছে না, আর রাষ্ট্র আমাকে বলছে 30-এর পরে তুমি আর পাইবা না। 5 বছরে কমপক্ষে 5 থেকে 6 লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়েছে আবেদনের ফি নামে। তাহলে আমার এই 5-6 বছরে যে আবেদনের ফি নামে নিলেন, এই টাকা আমাকে ফেরত দেন, আমি উদ্যোক্তা হই। দিবেন আমাকে ফেরত, আমি উদ্যোক্তা হব। আমার টাকাটা নিছেন কেন? ILO কনভেনশন অনুযায়ী লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট। একজন কর্মী নিয়োগের মূল্য পরিশোধ করবে না, নিয়োগের খরচ নিয়োগকর্তাকে পরিশোধ করতে হবে। যে সরকারি দপ্তরগুলো আপনারা বানাইছেন, সেই সরকারি দপ্তরগুলো তারা এত লস প্রজেক্ট কেন যে নিয়োগের মূল্য পরিশোধ করতে পারে না? নিয়োগের খরচ যারা কিনা বেকার তাদের কাছ থেকে নিচ্ছে, আবার খরচ হবে 10 টাকা, সেখানে নিচ্ছে 200 টাকা করে আবেদনের ফি, 1000 টাকা আবেদনের ফি নিচ্ছে। আমার চাকরির আবেদন, আমাকে 30-এ যে নিষিদ্ধ করলেন, তো নিষিদ্ধ করতে হলে আমার টাকা আমাকে ফেরত দিতে হবে। এরকম অনেকগুলো যুক্তিতে এগুলো যারা আমাদের বিরোধিতা করতেছে তারা অনেকে এখন হয়তোবা উপদেষ্টা হয়ে গেছে, অথবা উপদেষ্টা সহকারী হবে, এরকম বিভিন্ন কারণে তাদের চাকরির প্রয়োজন নাই। এখন মনে হচ্ছে এটা অযৌক্তিক। বলছে যে বেকারত্ব নাকি বেড়ে যাবে। একটা সন্তানের গায়ে শক্তি হয় 10 থেকে 12 বছর বয়স থেকে সে বাবা মাকে হেল্প করতে পারে, অর্থাৎ সে উপার্জনক্ষম হয়। হ্যাঁ, এই বাংলাদেশে অসংখ্য 11-12 বছরের ছেলে মোটর মেকানিক আছে, তারা ইঞ্জিন খুইলে আবার বাঁধতে পারে। কিন্তু আমাকে ধরে দিয়েছেন 30 পর্যন্ত একটা যুবক কোনো কাজ করতে হবে না, পুরা পরিবার তার দায় বহন করবে, এবং এরপরে
লটারির মতো চাকরি পাইলে পরিবার দায় নেবে, না হলে সে ভ্যাগাবন্ড জীবন, প্রতিদিন খিস্তি খেতে হবে। তাহলে এটা যদি বয়সসীমা না থাকতো তাহলে প্রত্যেকটি সন্তান সেই ক্লাস 3-4-এ পড়তে কোনো না কোনো কাজে ইনভলভ হতো। হ্যাঁ, এসএসসি পাস করতে করতে সে 2 লক্ষ টাকার মালিক হতো, ইন্টার পাস করতে করতে 4 লক্ষ টাকার মালিক হতো। তাহলে কি আপনারা একটা সিস্টেম, ভুল সিস্টেম ধরাই দিয়েছেন আমাদেরকে, ধরাই দিয়ে বলতেছেন যে 30-এর উপরে দিয়ে দিলে বেকারত্ব বেড়ে যাবে। আপনি দিয়ে পরীক্ষা করছেন, গণশুনানি করছেন, নাকি আপনার মস্তিষ্কে আসছে যে 30-এর উপরে দিলে বেকারত্ব বাড়বে তাই আপনি এটা করে দিচ্ছেন? আপনি 30-এর উপরে বাড়ায় দেন, আপনি বয়স উন্মুক্ত করে দেন। প্রত্যেকটা ছেলে অনার্স পাস করার সময় বিসিএস এর বই পড়া বাদ দেবে। অনার্স পড়তেছে, সে ইকোনমিক্স শেখা বাদ দিয়ে, সে ম্যানেজমেন্ট শেখা বাদ দিয়ে, সে মেডিকেল সায়েন্স পড়া বাদ দিয়ে সে সাধারণ জ্ঞান পড়তেছে। জাতীয় পাখির নাম কি? হ্যাঁ, জাতীয় পশুর নাম কি? আমার বাংলাদেশের সীমারেখা কতটুকু? 1,47,570 বর্গ কিলোমিটার, 56,000 বর্গ কিলোমিটার। আমার গ্রামের সংখ্যা 87 কি 90,000। এগুলো আমাকে আমার একাডেমিক শিক্ষা বাদ দিয়ে অনার্সের পর থেকে আমাকে এগুলো শেখাচ্ছে। তার মানে কি আমাকে একাডেমিক না শিক্ষার সুযোগ দিচ্ছে, না ডাক্তার হওয়ার সুযোগ দিচ্ছে, না ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে, সবাইকে একই পোকা ঢুকাই দিচ্ছে, বিসিএস হতে হবে, বিসিএস হতে হবে। আপনারা এই জায়গাগুলো উন্মুক্ত করে দেন, উন্মুক্ত করে দেন। এই পাগল দৌড় থেকে আমাদেরকে বাঁচান। পুরা সোসাইটিকে আপনারা পাগলের মতো দৌড়াচ্ছেন। একটা যুবককে 30 বছর পর্যন্ত কোনো কর্মসংস্থানে আপনারা ঢুকতে দিচ্ছেন না। আপনারা আনলিমিটেড করে দেন, করে দিয়ে দেখেন প্রত্যেকটা ছেলে ইনকামের জন্য উদ্বুদ্ধ হবে। ভুল থিওরি আমাদেরকে খাওয়ায় কিছু কি বলবো, আর এগুলো বলার কিছু নাই। 35 বিষয়ে আমাদের যে ভাইয়েরা আন্দোলন করছে, এই আন্দোলনে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আন্দোলনের স্বার্থে এখানে অনেক ছাত্রলীগ নেতাদেরকে সামনে রাখা হয়েছিল যাতে করে আক্রমণের শিকার না হয়। এগুলো আমরা স্বীকার করি। এই আন্দোলনে এই মুহূর্তে তারা সবাই পলাতক। এখন যারা আছে সবাই সাধারণ ছাত্র, তারা এই দাবিগুলো নিয়ে কাজ করছে। আমার বিশ্বাস যে আমাদের এই ভিডিও দেখার পরে মাননীয় উপদেষ্টা অথবা আরও বিভিন্ন সহ উপদেষ্টা আছেন, যারা আছেন তারা দেখে এটা বিবেচনা করবেন। যদি পছন্দ না হয় গণশুনানি করেন, জনমত নেন, কমিশন গঠন করেন। আপনি নিজের মস্তিষ্কে আসছে যে এটা যৌক্তিক না, তাতে এটা অযৌক্তিক হয়ে যায় না। আমরা দ্রুত চাকরির আবেদনের ন্যূনতম বয়স 35 চাই। যদি সম্ভব হয় 40 করে দেন, 45 করে দেন, দেশের কোনো ক্ষতি হবে না। যেই পদগুলো আছে এগুলোতেই মানুষ চাকরি করবে, আপনি ছেড়ে দিয়ে দেখেন কত মানুষ কত দিক থেকে ইনকাম শুরু করে, কর্মসংস্থান শুরু করে। আপনি এমন একটা শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছেন, অনার্স মাস্টার শেষ করে আমার ছেলেপেলে মাউস ধরতে পারে না, অনার্সের সময়ে সে কম্পিউটার প্রশিক্ষণ প্রয়োজনীয় মনে করছে না, শুধু বিসিএস পড়ছে। কেন পড়ছে? তাকে পাগল বানায় দিয়েছেন একটা চাকরির লোভ দেখায়। এগুলো করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালাম।